নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস ওটিসবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। গল্পের শুরুতে দেখতে পাই দেশের সবথেকে ভয়ঙ্কর মাফিয়া কিং রাস্তার মধ্যে একটা লোককে মারছে, আর লোকটা কাকুতি মিনতি করছে নিজের জান ভিক্ষার জন্য। মিথ্যা আর ছলনা একেবারে পছন্দ করি না আমি, কারণ পৃথিবীতে সবথেকে বেশি ঘৃণা করি আমি এই দুইটা জিনিসকে। তুই এই সব কিছু জেনেও কেন আমার সাথে মিথ্যে কথা বললি? বস, আমার ভুল হয়ে গেছে, লাস্টবারের মতো ক্ষমা করে দেন। জঙ্কুক লোকটার কথা না শুনে মাথায় একটা গুলি করে, আর তখনই সাথে সাথে অঝরে বৃষ্টি নামে। জঙ্কুক তাড়াতাড়ি গাড়িতে উঠে বলে, লাশটাকে সরিয়ে ফেল। লাশটাকে সরাতে গিয়ে জঙ্কুকের লোকেরা দেখতে পায় একটা মেয়ে লাশের পাশ দিয়ে দৌড়ে পালাচ্ছে। সাথে সাথে মেয়েটাকে ধরে জঙ্কুকের সামনে নিয়ে আসে। জঙ্কুক তো মেয়েটাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফেরাতেই পারছে না। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তার সাথে থাকা লোকদের ডাকাডাকিতে হুঁশ ফিরে আসার পর জঙ্কুক মেয়েটিকে জিজ্ঞাসা করে, পালাচ্ছিলে কেন? মরলাসকে আমি অনেক ভয় পাই, আমার রাতে ভয় লাগে, ঘুমাতে পারি না। নাম কি তোমার? কিম তেহিয়ান। আমি বায়োডাটা জানতে চাইনি, ছোট করে নামটা বলো। সবাই আমাকে তে বলে ডাকে, প্লিজ এবার যেতে দিন। এখানে যা যা দেখেছো সবকিছু ভুলে যাবে, এখন সামনে থেকে যাও। আচ্ছা। শুধুমাত্র তের আচ্ছা কথাটি শুনে জঙ্কুকের হার্টবিট কেন যেন জোরে জোরে চলা শুরু করে। জঙ্কুক তার বুকে হাত দিয়ে হার্টবিট স্বাভাবিক করার চেষ্টা করে। তেকে যতক্ষণ পর্যন্ত যেতে দেখেছে ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল। তে চলে যাওয়ার পর জঙ্কুক গাড়ি ছাড়তে বলে। বাড়িতে এসে গা থেকে রক্তমাখা শার্টটা খুলে মেয়েদের হাতে দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়, বাথটাবে শুয়ে চোখ বন্ধ করে একটু রিল্যাক্স ফিল করতে। জঙ্কুক চোখ বন্ধ করতেই তের বৃষ্টিতে ভেজা শরীরটা চোখের সামনে ভেসে আসে। সাথে তের আচ্ছা কথাটা জঙ্কুককে এতটাই বেসামাল করে তুলেছে যে ঠান্ডা পানিও তার কাছে এখন গরম লাগছে। মিস্টার জিয়ন জঙ্কুক, নিজেকে কন্ট্রোল করতে শিখো, সামান্য একটা মেয়ের জন্য এতটা উতলা হলে চলবে না। বলেই জঙ্কুক ফোন করে তার রুমে একটা মেয়েকে পাঠিয়ে দিতে বলে। স্যার, আপনার রুমে পাঠাবো নাকি? তুই ভাবলি কি করে ওইসব মেয়ে জিয়ন জঙ্কুকের বেডরুমে ঠাঁই পাবে? তোকে যদি এখন আমি সামনে পেতাম তাহলে সোজা উপরে পাঠিয়ে দিতাম। সরি বস, আমি আপনার প্রাইভেট রুমে এখনই মেয়ে পাঠাচ্ছি। 5 মিনিটের মধ্যে মেয়েটাকে পাঠিয়ে দিবি। ঠিক আছে বস। জঙ্কুক কোনো মতে ফ্রেশ হয়ে প্রাইভেট রুমে যায়। সেখানে গিয়ে দেখে একটা সুন্দর মেয়ে তার চাহিদা পূরণ করার জন্য বসে আছে। জঙ্কুক মেয়েটার কাছে গিয়ে ঠোঁটে ঠোঁট মেশাতেই কেন জানি তেল বৃষ্টিতে ভেজা শরীরটা তার সামনে চলে আসে। আজকে কেন জানি মেয়েটার প্রতি তার কোনো ফিল আসছিল না। জঙ্কুক রাগে মেয়েটা থেকে ঠোঁট সরিয়ে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর গার্ডকে বলে মেয়েটাকে রুম থেকে বের করে নিতে। কেন জানি জঙ্কুকের কোনো কিছুই ভালো লাগছে না। নিজের রুমে গিয়ে তার লোককে ফোন করে বলে, কালকে যে বৃষ্টিতে ভেজা মেয়েটাকে দেখেছি, ওকে আমার বিছানায় চাই। ঠিক আছে বস। পরের দিন তের কলেজ থেকে আসার পথে জঙ্কুকের লোকেরা তেকে তুলে নিয়ে এসে প্রাইভেট রুমে আটকে রাখে এবং পরার জন্য ছোট একটা ড্রেস ছুঁড়ে মারে তের মুখে। বেয়াদব ছেলে কোথাকার, কেন নিয়ে এসেছিস আমাকে এখানে? ছেড়ে দে। এই মেয়ে শোন, আজকে বস তোর সাথে দুষ্টুমি করবে। হা হা হা। অসভ্য ছেলে, তোকে আমি ছাড়বো না, একবার শুধু আমার হাতটা ছেড়ে দে। এই মেয়ে এত তারা কিসে? এটা বলে তের মুখে আবার টেপ মেরে দেয়। জঙ্কুক বাসায় ফিরে তার রুমে গিয়ে তেকে দেখতে না পেয়ে গার্ডকে ডাকতে থাকে। বান্টু, বান্টু। কি হয়েছে স্যার, ডাকছেন কেন? মেয়েটা কোথায়? স্যার, প্রাইভেট রুমে রেখেছি। জঙ্কুক বান্টুর মুখ চেপে ধরে বলে, তোর এত বড় সাহস হয় কি করে ওই নোংরা রুমে ওকে রাখার? এই স্যার, আপনিই তো বলেছেন কোনো মেয়েকে যেন আপনার রুমে না পাঠায়। সবাই আর ও কি এক নাকি? বলে জঙ্কুক তার প্রাইভেট রুমে যায়। প্রাইভেট রুমে যাওয়ার পর জঙ্কুক দেখতে পায় তে সাধারণ অবস্থায় বসে আছে। তেকে দেখতে পেয়ে জঙ্কুকের শারীরিক চাহিদা শরীরে জানান দিয়ে ওঠে। তাই জঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে তেকে কোলে করে নিজের বেডরুমে নিয়ে যায়। তের হাত পা বাঁধা থাকার কারণে কিছু করতে পারছিল না। বেডরুমে আসার পর জঙ্কুক তেকে বেডে ফেলে দিয়ে শার্ট খুলতে থাকে। শার্ট খোলা শেষ হলে জঙ্কুক তের মুখে টেপটা খুলে দেয়। এমন করবেন না প্লিজ, আমি তো কাউকে বলিনি, তাহলে আমাকে কেন ধরে নিয়ে এসেছেন? বেবি গার্ল, আমি তোমার মুখের টেপটা খুলে দিয়েছি যাতে তুমি আমার দেওয়া প্রেসার পেয়ে চিৎকার করতে পারো, তার জন্য। এসব আলতু ফালতু কথা বলার জন্য না। তুমি চিৎকার করবে আর তোমার চিৎকার আমি অনুভব করব। তুই একটা পশু, জানুয়ারি উইদাউট ওয়াই। ছেড়ে দে আমাকে। জঙ্কুক তের গলায় মুখ ডুবে জোরে একটা বাইট করে বলে, বেবি গার্ল
তুমি এত নেশানো কেন? আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। বলে জঙ্কুক তেকে খাটের সাথে বেঁধে ফেলে। তে যেন আবার উল্টাপাল্টা কথা বলে জঙ্কুকের মুড নষ্ট করতে না পারে, তাই জঙ্কুক লিপ কিস করা শুরু করে। প্রায় 20 মিনিট লিপ কিস করার পর জঙ্কুক যখন দেখতে পায় তে দম বন্ধ হয়ে আসছে, তখন সে তেকে ছেড়ে দিয়ে বলে, বেবি গার্ল, তোমার ঠোঁট এত নরম কেন? ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। প্লিজ ভিক্ষা দিন আমার ইজ্জত, এমন হলে তো আমি মরে যাব। তুমি আমার প্রেমে মরবে, বাস্তবে না। বলেই জঙ্কুক তের গলায় জোরে একটা বাইট করে নিজের চাহিদা পূরণ করতে থাকে। সারা রাত নিজের চাহিদা পূরণ করার পর জঙ্কুক ক্লান্ত হয়ে তের উপর শুয়ে পড়ে। তে জঙ্কুকের অত্যাচার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন সকালবেলা তের জ্ঞান ফিরে আসার পর দেখতে পায় জঙ্কুক তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আপনার যা চাই সেটা তো পেয়ে গেছেন, এবার আমাকে এখান থেকে যেতে দিন। তের কথা শুনে জঙ্কুক ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিয়ে বলে, এত তারা কিসের বেবি গার্ল? কালকের রাতে প্রেশারটা মনে হয় একটু কম হয়ে গেছে, তাই না? এই জন্য চলে যেতে চাইছো? আপনার মন মানসিকতা এতটা নোংরা আছে, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। যতটুকু দেখেছো আমি তার থেকেও বেশি। তুমি এখান থেকে তখনই যেতে পারবে যখন আমার মন ভরে যাবে। এর আগে জিয়ন জঙ্কুকের হাত থেকে তোমার কোনো মুক্তি নেই বেবি গার্ল। আর আমার এক্সাম, এগুলোর কি হবে? সামনের মাসে আমার এক্সাম। জঙ্কুক তের কথাটা পুরোপুরি না শুনে আবারও লিপ কিস করা শুরু করে। প্রায় 20 মিনিট লিপ কিস করার পর জঙ্কুক তেকে ছেড়ে দেয় আর তে ঠোঁট ডলতে ডলতে বলে, তুমি যেতে পারো এক শর্তে, যদি তোমার চোখ ডান বামে না গিয়ে শুধুমাত্র মাটিতে থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, অবশ্যই তোমার সাথে আমার বডিগার্ডরা থাকবে, ওদেরকে নিয়ে যাবে তুমি। আপনার বডিগার্ড নিয়ে আমি কলেজে যাব কেন? একা যাব আমি। হ্যাঁ, তোকে আমি একা পাঠাই আর তুই পালিয়ে যাস, তাই না? তুই যদি একবারও পালানোর সাহস করিস, বিলিভ মি, তোর সাথে যে কি কি হবে সেটা তুই কল্পনা করতে পারবি না। তে জঙ্কুকের কথাগুলো শুনে কান্না করে দেয়। বেবি গার্ল, তোমার চোখের পানি শুধু রাতের বেলা পড়ার জন্য, দিনের বেলা না। রাতের বেলা তোমাকে যখন আমি অনেক প্রেসার দেব, তখন তুমি সহ্য করতে না পারে এই চোখের পানিগুলো ফেলবে আর আমি সেটা ফিল করব। ইস, কি মোমেন্ট! এই মোমেন্টটা আমি প্রতি রাতেই পেতে চাই বেবি গার্ল। কথাটা বলেই জঙ্কুক তে ঠোঁটে একটা বাইট করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। মা বাবা ঠিকই বলেছিল, এই শহরটাতে নরপশুতে ভরা। কেন যে এখানে পড়তে আসলাম আমি বেডিগিরি করে? এই নরপশুর হাত থেকে আমাকে যেভাবেই হোক মুক্ত হতে হবে। কথাগুলো চিন্তা করে তে কান্না করতে থাকে। জঙ্কুক ফ্রেশ হয়ে দেখে তে কান্না করছে। মেজাজ গরম হয়ে যায় জঙ্কুকের, তাই জোরে একটা ধমক দিয়ে বলে, তোকে আমি বারণ করেছিলাম না কান্না করতে, তারপরও কেন কান্না করছিস? কান্না থামা বলছি, না হলে কিন্তু রাতের কাজটা আমি দিনের বেলায় শুরু করব। চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আমার সাথে নাস্তা করতে আয়। তারপর তে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে যেতেই জঙ্কুক তেকে এক টান দিয়ে নিজের কোলে বসায়। কি করছেন আপনি? ছাড়ুন। শোন, তোর সাথে নাকামি করার মতো সময় আমার কাছে নেই। টিভিতে দেখেছিলাম এমন করে কোলে বসিয়ে খাওয়ায়। হা কর, তোকে আমি খাইয়ে দেই। তে বেচারি আর কি করবে, ভয়ে ভয়ে হা করে। জঙ্কুক থেকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দেয়। তারপর তাকে বিশ্রাম করতে বলে রুম থেকে বের হয়ে যায়। জঙ্কুক বাইরে যাওয়ার আগে গার্ডকে কড়াকড়ি ভাবে বলে যায় তের উপর নজর রাখতে, যেন সে পালাতে না পারে। জঙ্কুক তার আস্তানায় গিয়ে মোবাইলে সিসিটিভি অন করে দেখে তে রুমের মধ্যে শুয়ে কান্না করছে। ও মাই বেবি গার্ল, কান্না করলেও যে তোমাকে এতটা মারাত্মক লাগে সেটা তো আমি জানতাম না। ইস, তুমি একটা জিনিসই বটে। স্যার, আজকে রাতে মিস্টার সুগার সাথে যে মিটিংটা ডট নিয়েছিল সেই ব্যাপারে কিছু কথা ছিল। আমি রাতে কোনো মিটিং করতে চাই না। রাতে সব মিটিং ক্যান্সেল করে সন্ধ্যার আগে শেষ করার ব্যবস্থা কর যা। কিন্তু স্যার, মিস্টার সুগার তো রাতের আগে আসা সম্ভব না। হঠাৎ পরিবর্তন করলে কিভাবে হবে? সন্ধ্যার ভিতর না পারলে দরকার হলে আমি মিটিংই করব না, কারণ এই জিয়ন জঙ্কুকের কাউকে দরকার নেই, কিন্তু জঙ্কুককে সবারই দরকার আছে। তাই এই সময়ের মধ্যে যদি মিটিং করতে পারে তাহলে করবে, না হলে কোনো মিটিংই হবে না। রাতের বেলা যে আমার বেবি গার্ল আমার জন্য অপেক্ষা করবে। কথাটা বলে জঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দেয়। অপরদিকে তে রুমে কান্না করতে করতে ঘুমিয়ে যায়। ঘুমের ভিতরে জঙ্কুকের করা কাজগুলো তের চোখের সামনে ভাসে। তে এমন জীবন কখনোই চায়নি। কি করবে এখন সে? একটা দিনের মধ্যে তার জীবনটা পুরো উলটপালট হয়ে গেছে। জঙ্কুক নামক ভয়ঙ্কর মানুষটার সাথে কিভাবে থাকবে সে? তে চোখ খুলে দেখতে পায় তার খাটের পাশে ল্যান্ডলাইন। তে আর সময় নষ্ট না করে দরজা বন্ধ করে 999-এ ফোন করে। প্লিজ স্যার, আমাকে হেল্প করুন। বলেন আপা, আপনারই কেমনে সাহায্য করতাম? আমাকে কলেজ থেকে তুলে এনে বন্দি করে রেখেছে। আমাকে প্লিজ বাঁচান, ওই হিটলারটা আমাকে বাঁচতে দিবে না। শুনুন আপা, আপনার কাটা তুলে লেগেছে, তার নাম রাখলে আমার একবার কোন মাফিয়া জিয়ন জঙ্কুক। উইয়ে জায়গা মতন গিয়ে বন্দি হয়েছে। রাইকা দিয়ে ফোন। হ্যালো শুনছেন? কিছু তো বলুন।
জাঙ্কুকের নাম শুনে সাথে সাথে পুলিশ কল কেটে দেয়। পুলিশের কল কেটে যাওয়ার 1 মিনিট পর তের কাছে আরেকটা কল আসে। তে ভাবে হয়তোবা পুলিশ তাকে আবার কল করেছে। হ্যালো, জানো বেবি গার্ল, আমি না তোমাকে অনেক মিস করছি। তুমিও নিশ্চয়ই আমাকে মিস করছো, এর জন্যই পুলিশকে কল করেছো তাই না? কথাটা বলে জাঙ্কুক ভয়ঙ্করভাবে হাসে। তুই কি মনে করেছিস পুলিশ তোকে বাঁচাবে? আরে বোকা মেয়ে, আমি হলাম মাফিয়া কিং। আমাকে এই শহরের মন্ত্রী পর্যন্ত মেনে চলে, ভয় পায়। আমার হাতের মুঠো এই দেশ, আর তুই আমার থেকে পালানোর জন্য পুলিশকে ফোন করেছিস? সমস্যা নেই, আমার সাথে ছলনা আর চালাকি করার ফল তুই আজকে রাতেই পাবি। আশা করি তোর অনেক পছন্দ হবে। এগুলো করে কি লাভ? এর থেকে ভালো মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না। আমি তো তোমাকে আগেই বলেছি বেবি গার্ল, তুমি আমাতে মরবে, কিন্তু কখনো বাস্তবে মরতে পারবে না। আম কামিং বেবি গার্ল, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সাহস তুমি দেখিয়েছো, এটার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। এরপর জাঙ্কুক মিটিং অবস্থায় বারবার ঘড়ি দেখছে। জাঙ্কুককে এতবার ঘড়ি দেখতে দেখে মিস্টার সুগা বলে, এই প্রথমবার দেখলাম মিস্টার জিয়ন জাঙ্কুকের মিটিং এ মনোযোগ নেই। লিসেন মিস্টার সুগা, কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে হঠাৎ করেই চলে আসে। হয়তোবা আমার মনোযোগ মিটিং এ নেই, কিন্তু আমার ব্রেন আর চোখ সবসময় সব দিকেই থাকে। তাই আমার দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজের দিকে মনোযোগ দাও। তারপর জাঙ্কুক মিটিং শেষ করে তার মহলে ফিরে যায়। মহলে ফিরে আসার পর জাঙ্কুক মেয়েকে ডেকে জিজ্ঞাসা করে, তে কোথায়? ও কি দুপুরে খেয়েছে? বাস, ম্যাডাম তো রুমেই আছে। সে যে কখন দরজা লাগিয়েছে এখনো দরজা খুলেনি। অনেকবার খাবার নিয়ে গিয়েছিলাম কিন্তু না করে দিয়েছে, তাই ম্যাডামকে দুপুরে খাবারটা খাওয়াতে পারিনি। কথাটা শুনে জাঙ্কুকের মুখ রাগে লাল হয়ে যায়। মেয়েকে দুজনের জন্য খাবার রুমে পাঠিয়ে দিতে বলে জাঙ্কুক তের রুমে গিয়ে দেখে তে ঘুমাচ্ছে। জাঙ্কুক তের কপালে একটা কিস করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে টেবিলে তাদের দুজনের জন্য খাবার রেখে গেছে। বেবি গার্ল, উঠে পড়ো, দেখো আমি এসে গেছি। জাঙ্কুকের কণ্ঠস্বর শুনতে পেয়ে তে তাড়াতাড়ি চোখ খুলে দেখে জাঙ্কুক তার মুখের বরাবর মুখ রেখে কথা বলছে। তে শোয়া থেকে উঠে জাঙ্কুকের থেকে সরে গিয়ে বলে, আপনি চলে এসেছেন? খুব ভয় পেয়ে গেছিস তাই না? যখন পুলিশকে ফোন করেছিলি তখন এই ভয়টা কোথায় ছিল তোর? চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। আমি এখানে থাকতে চাই না, দয়া করুন একটু ছেড়ে দিন আমাকে। এখানে আটকে রেখে কি লাভ আপনার? 5 মিনিট সময় দিচ্ছি, ফ্রেশ হয়ে আসো। এখন 8:15 বাজে। 8:20 যদি তোমাকে আমি সামনে না পাই তাহলে যে আমি তোমার সাথে কি কি করব আশা করি সেটা আর বলতে হবে না, বুঝতে পেরেছো? তে ভয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজায় দাঁড়িয়ে আছে। তেকে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে, আমার সামনে এসে বসো। তে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোমাকে কিছু বলেছি, চুপচাপ আমার সামনে এসে খেতে বসো। তারপর তে জাঙ্কুকের সামনে এসে বসে। হা করো। তে কিছু না করে চুপচাপ মূর্তির মতো বসে আছে। কি হলো, তুই কি কানে শুনতে পাস না? তোকে আমি হা করতে বলেছি তো। খিদে নেই, আমি খাবো না। আপনার খেতে ইচ্ছে হলে আপনি খান, না হয় আমার চোখের সামনে থেকে যান। আমি কোনো রোমান্টিক হিরো না যে তোকে লুতুপুতু করে খাওয়াবো। আমি হলাম ভিলেন। হা করবি কিনা বল। তে এবারে চুপ করে বসে আছে। তেকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুক একটা সিগারেট জ্বালায়। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সিগারেট জ্বালানো হলে জাঙ্কুক তের হাত টেনে ধরে সিগারেটটা চেপে ধরে রাখে। আপনি কি মানুষ নাকি পাগল? আমার হাত পুড়ে যাচ্ছে, ছাড়ুন বলছি। জাঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, আমি তোকে আগেই বলেছি আমি হলাম ভিলেন, কোনো রোমান্টিক হিরো না। আর একবার তোর মুখের সামনে খাবার ধরবো, যদি হা করতে দেরি হয় তাহলে তোর সাথে যে কি করব দাঁড়া, তোকে আমি একটা ভিডিও দেখাই। তারপর জাঙ্কুক তেকে একটা ভয়ঙ্কর ভিডিও দেখায়, যেটা দেখে তে ভয়ে হা করে। তারপর জাঙ্কুক তেকে খাইয়ে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয়। রাতের পানিশমেন্টের কাছে এই ভিডিওটা কিছুই না। এমন হাজারটা দাগ আমি আজকে তোর শরীরে করব, যাতে আজকে রাতের পর আমার সাথে চালাকি করার আগে তোর রু 100 বার কেঁপে ওঠে। অনেক শখ না পুলিশকে কল করার? আমার ভুল হয়ে গেছে, প্লিজ এরকম করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? তোমার সাথে যে আমাকে এমন করতেই হবে, কারণ এই জিয়ন জাঙ্কুককে তুমি কন্ট্রোল করছো। আমার মন মাইন্ড সবকিছু তুমি নিয়ে গেছো বেবি গার্ল। এমনটা করা তোমার উচিত হয়নি। বলেই জাঙ্কুক তার কাজ করা শুরু করে। কালকে রাতের অত্যাচারের থেকে আজকে রাতের অত্যাচারটা একটু বেশিই ছিল। নিজের চাহিদা মিটে যাওয়ার পর জাঙ্কুক ক্লান্ত হয়ে তের বুকের উপর শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা তের আগে জাঙ্কুকের ঘুম ভাঙে, কিন্তু জাঙ্কুক তের উপরেই শুয়ে থাকে, কারণ এই অনুভূতিটা জাঙ্কুকের কাছে অনেক ভালো লাগছে। তের বুকের উপর শুয়ে থাকা অবস্থায় জাঙ্কুক তের পুরো মুখে কিস করে। এরপর বালিশে মাথা রেখে তেকে বুকে টেনে শুয়ে থাকে। একটু পর তের হুঁশ আসলে তে দেখে জাঙ্কুক তার বুকে শুয়ে আছে। তে সরে আসতে গেলে জাঙ্কুক রাগী গলায় বলে, রাতের শাস্তিটা মনে হয় কম হয়ে গেছে, এর জন্য তুই আমার থেকে দূরে যাওয়ার সাহস দেখাচ্ছিস। আমি কলেজে যাব। কি বললি? আবার বলতো। আমি কলেজে যেতে চাই, প্লিজ অনুমতি দিন।
তের কথার উত্তর না দিয়ে জঙ্কুক থেকে কোলে তুলে নেয় এবং ওয়াশরুমে গিয়ে নিজের হাতে ফ্রেশ করিয়ে দিতে থাকে। ওয়াশরুম থেকে বের হ শয়তান, আমি নিজে ফ্রেশ হতে পারবো। যদি তুই কলেজে যেতে চাস তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। আর তুই এমন একটা ভাব দেখাচ্ছিস যেন আমি তোর কোনো কিছুই দেখিনি। আমি তোর প্রত্যেকটা অঙ্গের বিবরণ দিতে পারবো। কি দিব, শুনবি? ছি 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 ছি, আপনি একটা নোংরা লোক। এটা শুনে জঙ্কুকের মাথা গরম হয়ে যায়। তাই জঙ্কুক তের গাল চেপে ধরে বলে, সকাল সকাল মুড নষ্ট করলে তোর জন্যই খারাপ হবে। আমাদের পজিশনটা কিন্তু এখন অনেক রোমান্টিক আছে, তুই চাইলে কিন্তু আমি। না না প্লিজ, আমি চাই না। তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক। এরপর জঙ্কুক থেকে ফ্রেশ করিয়ে রুমে পাঠিয়ে দেয় এবং নিজে বাথটাবে শুয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। বেবি গার্ল, তুমি জানো না এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্ট হচ্ছে আমার। আমি পুরো অসহায় হয়ে পড়েছি। রাতে এটার জন্য তোমাকে অবশ্যই অনেক সাফার করতে হবে। জঙ্কুক 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তেকে বসে থাকতে দেখে জঙ্কুক তের সামনে গিয়ে 10 মিনিট একটানা কিস করতে থাকে। কিস করা অবস্থায় জঙ্কুক দেখে তে কান্না করছে। তেকে কান্না করতে দেখে বিছানায় ছুঁড়ে মেরে জঙ্কুক চলে যায় রেডি হতে। আর যাওয়ার সময় জঙ্কুক বলে যায়, সব সময় মুড নষ্ট করিস তুই। তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে আমার মুড নষ্ট করার জন্য এতদিন উপরে পাঠিয়ে দিতাম। জঙ্কুক রেডি হয়ে তেকে নিজের কোলে বসিয়ে নাস্তা খাওয়াতে লাগে আর তের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। তে অবাক চোখে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। জঙ্কুক এটা বুঝতে পেরে তেকে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি যে রোমান্টিক হয়ে গেছি তার জন্য? তুমি আমাকে ভিলেন মনে করতেই পারো। শোনো, যতই আমি নিজেকে ভিলেন বলি না কেন, আমি কিন্তু রোমান্টিক হিরোর থেকেও কম না। শাহরুখ খান আর ইমরান হাশমি কি এক? না, কিন্তু কেন? কারণ তারা দুইজনই রোমান্টিক হিরো। জঙ্কুক তের কথাটা এতটা বেশি খেয়াল করেনি। নাস্তা খাওয়া শেষ হলে জঙ্কুক গাড়ি করে তেকে কলেজে নামিয়ে দিয়ে বলে, আমি তোমাকে কলেজে পড়তে দিয়েছি বলে এটা মনে করো না। তোমাকে সবকিছু করার অনুমতি দিয়ে দিয়েছি। আমি যদি এমন কোনো কিছু দেখতে পাই বা শুনতে পাই যে তুই কারোর সাথে কথা বলেছিস বা কোনো কিছু করেছিস, তাহলে কিন্তু তোর সাথে সাথে ওর জীবনটাও আমি নরক করে দেব। ওই দিন যে ভিডিওটা দেখিয়েছিলাম তোকে, আশা করি সেই ভিডিওর কথাটা তোর মাথায় সবসময় থাকবে। যাচ্ছি বেবি গার্ল, সাবধানে থেকো। তে ভয়ে ভয়ে ক্লাসরুমে চলে যায়। জঙ্কুক থেকে নামিয়ে দিয়ে সোজা নিজের আস্তানার দিকে যাচ্ছিল। তখনই গাড়িতে গান চালু করে। 2টা গান বাজার পর হঠাৎ করে ইমরান হাশমির একটা গান বেজে ওঠে, আশিক বানায় আপনি। গানটা শুনে তখনই জঙ্কুকের তের কথা মনে পড়ে। ইমরান হাশমি আর শাহরুখ খান দুইজনই রোমান্টিক। তার মানে তে আমাকে ওই কথাটা বলে ইমরান হাশমি বোঝাতে চেয়েছে। ও বেবি গার্ল, তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে ইমরান হাশমির সাথে তুলনা করার? আমি তোমার সাথে কি এমন হাশমি রূপ দেখিয়েছি যার কারণে তুমি আমাকে ওর সাথে তুলনা দিলে? তুমি শুধু একবার বাড়িতে আসো বেবি গার্ল, তোমাকে আমি বোঝাবো ইমরান হাশমি কাকে বলে, কত প্রকার ও কি কি। তারপর জঙ্কুক চলে যায় তার আস্তানা। এখন চলো দেখে আসি সে ক্লাসরুমে গিয়ে কি করছে। আরে তুই এতদিন তুই কোথায় ছিলি? কলেজে আসিসনি কেন? 1 মিনিট, তোর গলায় এগুলো কিসের দাগ? তোকে পরে সব বলবো। আমি ভালো নেই জিমিন, আমার জীবন একদম শেষ হয়ে যাচ্ছে। আমি অনেক বাজেভাবে ফেসে গেছি। এরপর তে জিমিনের হাত ধরে টানতে টানতে ফাঁকা একটা ক্লাসে নিয়ে যায়। এবার বল তোর কি হয়েছে? তুই মাফিয়া জেন জঙ্কুককে চিনিস তাই না? হ্যাঁ, ওই গুন্ডাকে না চেনার কি আছে? ওই গুন্ডা আমাকে। তের পুরো কথা শেষ করার আগেই জঙ্কুকের লোক তের সামনে এসে দাঁড়ায়। ম্যাম, স্যারের আদেশ, ক্লাসরুম ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। এক্ষুনি ক্লাসরুমে যান। কি রে তুই এই ভাদের মাথাকে ম্যাম বলছে কেন? এই মেয়ে, তুই ভাদামনি। জিমিন বান্টুকে কিছু বলতে যাবে তখনই তে জিমিনকে নিয়ে ক্লাসরুমে চলে যায় আর নিজেদের সিটে গিয়ে বসে। তুই আমাকে কিছু বলতে না দিয়ে ওখান থেকে নিয়ে আসলি কেন? আর ওই ভাদের মাথা কে ছিল? মেয়ে ধর, খাতা লিখে দিয়েছি, মুখে বললে সবাই শুনে ফেলবে। হ্যাঁ সুস বান্ধবী, তুই তো একদম বাজেভাবে ফেসে গেছিস। এখন কি করবি? জানি না কি করবো। ওই সাইকোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ওই হিটলারটার মানসিক সমস্যা আছে। কতক্ষণ তুমি কতক্ষণ তুই, এই ভালো আবার এই খারাপ, পাগলের মতো আচার আচরণ করে, জানিস না? আমাকে একটু ভাবতে দে, তারপর বলবো তুই কি করবি। যা করবি একটু তাড়াতাড়ি করিস দোস্ত। তে বাড়িতে পৌঁছে দেখে জঙ্কুক সোফায় বসে আছে। ওয়েলকাম ডিয়ার বেবি গার্ল। আপনি এত তাড়াতাড়ি বাড়িতে? কেন বেবি গার্ল, তাড়াতাড়ি বাড়িতে আসাতে তোমার সমস্যা হয়ে গেল বুঝি? তে জঙ্কুকের সাথে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা শুরু করে। জঙ্কুকও তের পিছন পিছন যায়। জঙ্কুকের পিছনে দেখতে পেয়ে তে বলে,
আপনি তো নিচে। তে আর কিছু বলতে যাবে তখনই জঙ্কুক থেকে কিস করা শুরু করে। তে কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁটের উপর এমন আক্রমণ হওয়ার কারণে একটু ভয় পেয়ে যায়। জঙ্কুককে ধাক্কা দেওয়া শুরু করে তে জঙ্কুককে ধাক্কা দিচ্ছে দেখে তের হাত দেয়ালের সাথে আটকিয়ে এক হাত দিয়ে অন্য হাত তের পিছনে নিয়ে কিসটা আরো গভীরভাবে করতে থাকে। প্রায় 20 মিনিট কিস করার পর জঙ্কুক তেকে ছেড়ে দেয়। পাগল হয়ে গেছেন নাকি আপনি? তুমি আমাকে ইমরান হাশমি ডাকতে পারো আর আমি ইমরান হাশমি হলে দোষ? শোনো বেবি গার্ল, তোমার জন্য শুধু ইমরান হাশমি না, দরকার হলে আমি পুরো কথা শেষ হওয়ার আগে তে জঙ্কুকের মুখে একটা বালিশ ছুঁড়ে মারে। ছি, লুচ্চা থাকা। লুচ্চামি তো এখনো কোনো কিছু করিনি বেবি গার্ল, করে দেখাবো বলে জঙ্কুক তের দিকে তাকিয়ে চোখ মেরে ডেভিল মার্কা একটা হাসি দেয়। তে আর জঙ্কুকের সাথে কথা না বাড়িয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। হাই আফসোস মিস্টার জিয়ন জঙ্কুক, হতে গেলে রোমান্টিক কিন্তু হয়ে গেলে ইমরান হাশমি আর এখন লুচ্চা। তোকে দেখে কে বলবে তুই যে একজন মাফিয়া কিং। তে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে জঙ্কুক রুমে নেই, এর জন্য একটু হাফ ছেড়ে বাঁচে। তে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করতে যাবে তখনই জঙ্কুকের লোক এসে তেকে বলে, ম্যাম স্যার আপনাকে খেতে ডাকছে। আমি খাবো না, তুমি যাও। কিন্তু ম্যাম না খেলে তো স্যার। আমি তোমাকে যেতে বলেছি। বান্টু নিচে গিয়ে জঙ্কুককে কথাগুলো বলার পর জঙ্কুক রেগে একদম আগুন হয়ে যায়। এই মেয়েটা আমাকে এক মুহূর্ত শান্ত থাকতে দিবে না। বান্টু তুই খাবার নিয়ে আবার উপরে যা। বান্টু খাবার নিয়ে আবার উপরে গেলে তে বলে, কতবার বলেছি খাবো না, বিরক্ত করো কেন আমাকে? মেয়ে মানুষের চিৎকার চেঁচামেচি আমি একদম পছন্দ করি না, গলার আওয়াজ সবসময় যেন নিচু থাকে। বান্টু খাবার দিয়ে চলে যাবার পর জঙ্কুক তের কাছে এসে ওই দিনের সিগারেটের আগুন লাগানোর দাগটা চেক করতে থাকে। দেখে তো মনে হচ্ছে পুরা জায়গাটা শুকিয়ে গেছে। এর জন্যই তো বলি আমার বেবি গার্লের গলায় এত আওয়াজ আসলো কোথা থেকে? আমি যখন তোকে খাবার খাওয়ার জন্য ডেকেছিলাম তখন কি তুই কানে শুনতে পাসনি? খাবারটাও কি এখন আপনার মর্জিতে খেতে হবে নাকি? জঙ্কুক তের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ তুই আমার মর্জিতেই খাবি, শুধু খাওয়া না আমার মর্জি মতো সবকিছু করবি। কথাটা বলে জঙ্কুক তের গলা টিপে ধরে। আমি তোকে কতবার করে বলবো আমি কোনো রোমান্টিক হিরো না, আমি হলাম ভিলেন। এত ন্যাকামি তোর সাথে করতে পারবো না, তাই বলছি চুপচাপ খেতে বস। তের এবার সত্যিই অসহ্য লাগছে, এখানে থেকে তার দম বন্ধ হয়ে আসছে। এই সাইকোটার হাত থেকে তাকে রক্ষা পেতে হবে, এটা কোনো জীবন হতেই পারে না। সকালে তে ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক তের উপর শুয়ে আছে। তে জঙ্কুককে নিজের উপর থেকে সরিয়ে উঠতে গেলে জঙ্কুক তাকে টেনে নিজের কাছে নিয়ে এসে বলে, আমি আরেকটু ঘুমাবো বেবি গার্ল, শুয়ে থাকো। আমার কলেজে আপনি শুয়ে থাকুন। তোমাকে বুকে রেখে ঘুমানোর যে বাজে অভ্যাসটা সেটা যে আমার মারাত্মকভাবে বদ অভ্যাস হয়ে গেছে বেবি গার্ল। কেন জানি জঙ্কুকের এই কথাটা তের গায়ে শিহরণ জাগিয়ে তোলে। তাই নাকি? জঙ্কুক একটা মুচকি হাসি দিয়ে তেকে আবারও লিপ কিস করা শুরু করে। 5 মিনিট পর জঙ্কুক তেকে কোলে করে নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে জঙ্কুক আগে তেকে ফ্রেশ করিয়ে দেয়, তারপর নিজে ফ্রেশ হয়। দুইজনে ফ্রেশ হবার পর খাবার টেবিলে চলে আসে নাস্তা করার জন্য। তারপর দুজনে একসাথে নাস্তা করে। নাস্তা করা শেষ হলে জঙ্কুক তেকে কলেজের সামনে নামিয়ে দিয়ে কপালে একটা কিস করে। থ্যাংক ইউ সো মাচ বেবি গার্ল, আজকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য। তে কিছু না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে সোজা হাঁটা শুরু করে, কারণ সে জিমিনের কাছে গিয়ে জঙ্কুকের হাত থেকে বাঁচার উপায় খুঁজবে। তে ক্লাসে গিয়ে জিমিনকে জড়িয়ে ধরে বলে, তুই জানিস জিমিন, তোকে অনেক মিস করেছি। আমিও তোকে অনেক মিস করেছি রে। তোকে এত ক্লান্ত লাগছে কেন? রাতে ভালো করে ঘুম হয়নি? যেদিন থেকে ওই হিটলারটা আমাকে তুলে নিয়ে গেছে সেদিন থেকে ঘুম কি জিনিস আমি তো মনে হয় ভুলেই গিয়েছি। ওই হিটলারটা আমার কোন কথায় রাগ হয় কোন কথায় খুশি হয় আমি সেটাই বুঝি না। শুধু আজকে একটু খুশি ছিল। কি এমন করেছিলি যে আজকে খুশি ছিল? চুপচাপ ছিলাম, ওর কথা মতো চলেছি, অবাধ্য হয়নি, মনে হয় এই জন্য। তাহলে অবাধ্য হওয়ার কোনো দরকার নেই তোর। কি বলতে চাস তুই? আমি ওই মাফিয়ার আশ্রিত হয়ে থাকবো? আপাতত থাক, ওই মাফিয়াকে বশ কর, আর এমন ভাবে বশ করবি ওই মাফিয়া যেন তোকে অন্ধের মতো বিশ্বাস করে। এটা আমার কি হবে? তুই স্বাধীনতা পাবি, ওর বিশ্বাস পাবি, এগুলো পেয়ে আমি কি করব? আরে বোকা মেয়ে, কি করবি মানে? তুই এখান থেকে পালাতে পারবি, ওর কাছ থেকে দূরে চলে যেতে পারবি, কিন্তু আমার তো বিরক্ত লাগে ওই হিটলারটা কাছে আসলে। ইচ্ছে করে না ওকে কাছে আসতে দিতে। ওই গুন্ডাটা মনে হয় তোর ইচ্ছের দাম দেয়, জোর করে তো সব ঠিকই করে। এর থেকে ভালো না যা হচ্ছে তা হতে দে, কিন্তু এটা সুযোগ নেই। ঠিক আছে বান্ধবী, আমি এটাই করবো। কলেজ শেষে বাড়িতে এসে গোসল করে সুন্দর একটা শাড়ি পরে, কারণ জিমিন তাকে শিখিয়ে দিয়েছে কিভাবে জঙ্কুককে সিরিয়াস করতে হবে। তাই তে কালো একটা শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে জঙ্কুকের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু জঙ্কুকের কোনো খবর নেই। জঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে তে বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মেড খাবার নিয়ে আসলে তে খাবার খেয়ে শুয়ে পড়ে, কারণ রাত জেগে এত নাকামি করতে পারবে না সে। এমনিতে জঙ্কুককে দেখলে তার বিরক্ত লাগে, যাকে ভালোই বাসে না তার জন্য রাত জাগার কোনো মানেই হয় না। তাই তে ঘুমিয়ে পড়ে। তাই মাঝরাতে
মাঝরাতের দিকে জঙ্কুক আসে। জঙ্কুক এসে দেখে একটা ঘুমন্ত পরি সুন্দর করে সেজে গুজে ঘুমাচ্ছে। জঙ্কুক একটা মুস্কি হাসি দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। তারপর জঙ্কুক ফ্রেশ হয়ে নিচে গিয়ে মেয়েদের জিজ্ঞাসা করে তে কিছু খেয়েছে কিনা। যখন সে জানতে পারলো তে খেয়ে ঘুমিয়েছে, তখন জঙ্কুক রুমে চলে আসে। রুমে এসে জঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবতে থাকে একটা মেয়ে কি করে তাকে এতটা মায়া বেঁধে রেখেছে। তারপর জঙ্কুক রুমের লাইট অফ করে বিছানায় গিয়ে তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বেবি গার্ল, তুমি আমার দিন দিন বদভ্যাসে পরিণত হচ্ছ। তুমি তো নিজেও জানো না কতটা দুর্বলতা তুমি আমার। এসব কথা চিন্তা ভাবনা করতে করতে জঙ্কুক ঘুমিয়ে যায়। জিমিন, হাই নিপি জিমিন, কই তুই? তাড়াতাড়ি আমার চোখের সামনে আয়। হ্যাঁ সোস, আমি আমার বান্ধবীর শিখাই দেই যে বিশ্বাস অর্জন করে পালাই যেতে, আর আমি এই বিলের বিশ্বাস অর্জন করতে পারি না, পালাইতেও পারি না। এই বিল শয়তান বিলাই আসতেছে, একটু ওয়েট কর। তুই আমার ইবিল টিবিল করলি? যাক, শুনতে ভালোই লাগলো। যাই হোক, শোন, আমার অনেক নাচ দেখতে মন চাইতেছে, নাচ। আমারই কি পাগলা ডটডটে কামড়াইছে যে আমি মাঝরাতে তাতা থই থই করে তোর জন্য ডান্স করব? এইসব ফালতু জিনিসের জন্য দেখে আমার ঘুম নষ্ট করলে কেন? এই ব্যাকটপ বিলাই, কথা বল। সুগা জিমিনকে একটা থাপ্পড় দিয়ে বলে, ওই নিপির করে নিপি, তুই বাদ দাও, তোর মা বাদ দাও, তোর 14 গোষ্ঠী বাদ দাও। তোরে নাচতে কইছি, তুই নাচবি, নাইলে কিন্তু তোরে খারাপ অবস্থা করে কাম ছেড়ে লাবো। কাম সেরে লাবি মানে? ওই লুচ্চা বিলাই, কি ইঙ্গিত করে কথা বলিস? সুগা জিমিনের কথা বিরক্ত হয়ে জিমিনের কপাল বরাবর বন্দুক ঠেকিয়ে বলে, নিব্বির করে নিব্বি, তোরে নাচতে বলেছি, তুই নাচবি, আর একটা কথা শুনতে চাই না, নাচ। বেশি কথা বললে কিন্তু একদম উপরে পাঠিয়ে দিব। স্টুপিড বিলাই, আমাকে এত তাড়াতাড়ি উপরে পাঠাইস না, আমার এখনো বিয়ে করা বাকি আছে। এই তো নিব্বি, বুঝতে পারছস। যাই হোক, এবার নিব্বিদের মধ্যে একটু নাচা গানা কর, আমি দেখি। বিলাই, তুই যখন বইসা থাকুস চোখে চশমা লাগাইয়া, ভাবি খেলে আমার এটা লইয়া চশমা ভাগাইয়া। ওই নিব্বি, থামলি কেনে? পড়লেন টাকা, ভালোই তো লাগতাছে। লুচ্চা বিলাই কোথাকার, যা সর সামনে থেকে। আহা, জিমিন, আরে ওই নিব্বি জিমিন, যাইস না, ভালোই তো লাগতাছিল। ইস, পরের লাইনটা কত সুন্দর ছিল, না কয়ে গেলি গা? খারাপ না নিব্বি, চিন্তা করিস না নিব্বি জিমিন, আমি আইতাছি তার পিছন পিছন। সকালবেলা তে ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তে একটু নড়তেই জঙ্কুকের ঘুম ভেঙে যায়। গুড মর্নিং বেবি গার্ল। গুড মর্নিং জানেমান। কি বললে তুমি? আবার বলো তো। কেন, আপনার কি পছন্দ হয়নি এই নামটা? উল্টো প্রশ্ন করছো কেন? তোমাকে জিজ্ঞাসা করেছি না, কি বলেছে আবার বলো। জানেমান বলেছি। এবার থেকে প্রতিদিন সকালে এই নামটা শুনতে চাই আমি। কিন্তু হঠাৎ এত পরিবর্তন তোমার, কাহিনী কি? কাহিনী কি মানে? আপনি কি চান না আমি ভালো হই? ঠিক আছে, আপনি যেহেতু চান না তখন আমি ভালো হব না, দেখি ছাড়ুন। তের এমন কথা শুনে জঙ্কুক থেকে একটা থাপ্পড় মেরে বলে, তোকে বলেছি না সকালবেলা আমার মুড নষ্ট করবি না? তোর এত সাহস হয় কি করে আমার মুড নষ্ট করার? আচ্ছা সরি, কি করি আবার মুড ঠিক হবে? জঙ্কুক কিছু না বলে তের দিকে তাকিয়ে থাকে। কি হলো বলুন? কাহিনী কি সেটা বল। শালা হিটলার কোথাকার, ইচ্ছে তো করছে তো বের করে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে। এই হিটলারটা এত চালাক হলো কিভাবে? কাহিনী আবার কি হবে? কালকে আপনি বললেন না আমি কালকে সুন্দর একটা সকাল আপনাকে উপহার দিয়েছি, চিন্তা করলাম আজকেও আপনাকে একটা সুন্দর সকাল উপহার দেব। কথাটা বলেই তে জঙ্কুককে নিজের কাছে টেনে লিপ কিস করা শুরু করে। জঙ্কুক ও তের এমন স্পর্শ পেয়ে নিজেকে আটকাতে পারে না, তাই সেও তের সাথে তাল মিলাতে থাকে। তারপর জঙ্কুক যখনই অন্য কিছু করতে যাবে তখনই তে বলে, যদি এটা আমরা রাতে করি তাহলে কি আপনার সমস্যা হবে? আমি বাধা দিচ্ছি না, কলেজে যেতে হবে। তারপর জঙ্কুক তের কপালে কিস করে তের উপর থেকে উঠে পড়ে। জঙ্কুককে এমন করতে দেখে তে তো অবাক হয়ে যায়, এই বেটা আবার হঠাৎ করে এতটা ভালো হলো কি করে? বেবি গার্ল, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, আমি একটু জিম রুম থেকে আসছি, এসে দুজনে একসাথে নাস্তা করব। ঠিক আছে। তারপর জঙ্কুক জিম রুম থেকে ঘেমে রুমে এসে দেখে তে তৈরি হচ্ছে কলেজে যাওয়ার জন্য। তে জঙ্কুককে খালি গায়ে দেখে পটানোর জন্য বলে, ওএমজি, আপনার হাঁটিনাটি ফিগারে মনে হয় কারেন্ট আছে, ছুঁয়ে দিলেই ঝটকা লাগবে। এই একটু কাছে আসে না, ছুঁয়ে দেখি ঝটকা লাগে কিনা। সিডিউস করছো? না না, তোমাকে দেখে হচ্ছি। তাহলে দূরে আছো কেন, কাছে আসো। যা দুষ্টু বেটা, তাড়াতাড়ি ফ্রেশ হতে যান। ফ্রেশ হবার পর জঙ্কুক রেডি হয়ে নিচে এসে দেখে টেবিলে খাবার সাজিয়ে তে তার জন্য অপেক্ষা করছে। জঙ্কুক আর দেরি না করে টেবিলে বসে তেকে তার কোলে বসায়। এরপর প্রতিদিনের মতো নাস্তা খাওয়াতে থাকে। আজকে তে ও জঙ্কুককে খাওয়ানোর জন্য তার মুখের সামনে খাবার ধরে। বেবি গার্ল, মায়া জন্মাচ্ছো? না, এটা ভালোবাসা। তের কথা শুনে জঙ্কুক তেকে লিপ কিস করে। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, জানো বেবি গার্ল, আমার না ছলনা একদমই পছন্দ না। যদি তুমি আমার সাথে ছলনা করো তাহলে জঙ্কুকের ভালোবাসার থেকেও ভয়ঙ্কর খারাপ রূপটা দেখবে তুমি। তে আর
কোনো কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়ে তে জিমিনকে জড়িয়ে ধরে বলে, জিমিন, তুই জানিস কি হয়েছে? না, জানি না। ওই হিটলারটা আমার কথা শুনেছে। তোর প্ল্যান কাজে এসেছে রে বান্ধবী। আমি জেনে গেছি ওই হিটলার আমার প্রতি দুর্বল। মাঝরাতে জড়িয়ে ধরে যখন বললো তখন শুনে ফেলেছি। ভেবেছে আমি মনে হয় ঘুমিয়ে গেছি। আমি তোকে বলেছিলাম না আমার প্ল্যান কাজে আসবে। হ্যাঁ, এসেছে। কলেজ ছুটির পর আজকেও তে জঙ্কুকের জন্য সুন্দর করে সেজে গুজে অপেক্ষা করছে টিভির রুমে। কয়েক ঘন্টা পর জঙ্কুক বাসায় আসে। জঙ্কুককে দেখে তে জড়িয়ে ধরে বলে, একটু তাড়াতাড়ি বাসায় আসলে কি এমন ক্ষতি হয় আপনার? দুজনে একসাথে বসে মুভি দেখবো বলে কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। আমি তো জানতাম না আমার জন্য কেউ অপেক্ষা করে। তো এত সাজগোজ সত্যি করে বলো না বেবি গার্ল, কাহিনী কি? আপনার নজর যেন শুধু আমার দিকে থাকে, কারণ অনেক সুন্দর সুন্দর মেয়েরা আপনার আগে পিছিয়ে ঘুরে। ওইদিকে মন চলে গেলে আমার কি হবে? ভয় পেও না বেবি গার্ল, আমি তোমার রূপের না মায়া আটকে গেছি। আচ্ছা, এখন বলেন আমাকে কেমন লাগছে? আমার মনের মহলের প্রিন্সেসের মতো লাগছে তোমাকে। জান, তুমি না বলেছিলে রাতে আমার কাছে এসে ওকে শান্ত করবে? তাহলে এখনো কেন দেরি করছো? আসুন আমরা দুজনে মিলে মুভি দেখি। জান পাখি, আমি তোমাকে দেখবো, চলো না। তের এবার সত্যি বিরক্ত লাগছে। এগুলো আর কতদিন সহ্য করবে সে? জঙ্কুকের ভয়ে তাকে কিছু বলতেও পারছে না। যদি একবার রেগে যায় তাহলে তো সর্বনাশ করে ফেলবে। তাই তার ইচ্ছে না থাকা সত্ত্বেও জঙ্কুকের সাথে তাকে রুমে যেতে হয়। পরের দিন সকালবেলা তে বসে বসে টিভি দেখছিল। তখনই তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আচ্ছা, কেমন হয় ওই ব্যাটাকে নিয়ে যদি ঘুরতে যাই আর আমার সব ইচ্ছেগুলো ওকে দিয়ে পূরণ করে ফেলি? ভালোই হবে। যাই যাই, তাকে নিজে তে আর দেরি না করে জঙ্কুকের নম্বরে ফোন করে। জঙ্কুক একটা গুরুত্বপূর্ণ মিটিং করছিল। তখনই তার পিএ এসে বলে বাড়ি থেকে ফোন এসেছে। বাড়ি থেকে ফোন এসেছে কথাটা শুনে জঙ্কুক একটু ভয় পেয়ে যায়, কারণ তের এমন হঠাৎ করে ভালো ব্যবহার জঙ্কুকের হজম হচ্ছিল না। জঙ্কুক আর দেরি না করে তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে হ্যালো বলে। ওপাশ থেকে তে বলে ওঠে, জানেমান, কি করছো তুমি? আমাকে মিস করছো? জান, হঠাৎ করে ফোন করলে যে, কি হয়েছে? সব ঠিক আছে তো? আপনি কি বেশি বিজি? না জান পাখি, আমি একদম ফ্রি আছি, বলো। তাহলে চলুন আমরা আজকে ঘুরতে যাই। তুমি শুধু একবার বলো কখন যাবে আর কোথায় যাবে। হিটলার কোথাকার, যাবো তো টাকা খরচ করতে। কিছু কেনাকাটা করার ছিল, আমি তো এই শহরে কিছুই চিনি না। ঠিক আছে জান পাখি, তুমি রেডি হও, আমি এখনই আসছি। তারপর জঙ্কুক নিজের গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে তের সাথে শপিং মলে যায়। তে জঙ্কুকের টাকা খরচ করার জন্য শহরের সবথেকে বড় শপিং মলে গিয়ে নিজের ইচ্ছে মতো দামি দামি জিনিসপত্র কিনতে থাকে। 1 ঘন্টা পর তে সবকিছু নিয়ে কাউন্টারে গিয়ে বলে, ওনাদের বিলটা দিয়ে দিন। তারপর জঙ্কুক সেখানে থাকা একটা স্টাফকে বলে তের হাত থেকে জিনিসপত্রগুলো গাড়িতে নিয়ে তুলে দিয়ে আসতে। জঙ্কুক এখনো বিল পরিশোধ করছে না দেখে তে বলে, বিল দিচ্ছেন না কেন? মানুষের হক মেরে খাওয়া কিন্তু ভালো না। চুপচাপ গাড়িতে গিয়ে বসো, যাও। এখানেও কি নিজের মাফিয়াগিরি দেখাবেন নাকি? ওনাদের বিল পরিশোধ করুন। ও বেবি গার্ল, আমি কেন বিল পরিশোধ করব? এই শপিং মলটাই তো আমার। তে আর কিছু না বলে একটা ক্যাফেতে চলে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়েও দামি দামি খাবার খায়। তের এমন কাণ্ড কারখানা দেখে জঙ্কুক হাসে, কারণ সে বুঝতে পেরেছে তে মূলত তার টাকা খরচ করার জন্যই ঘোরার নাম করে বাহিরে এসেছে। বেবি গার্ল, ইউ নো হোয়াট, তোমার হাব্বি অনেক টাকার মালিক, তাই মনের মধ্যে কোনো দ্বিধা না রেখে তোমার যত টাকা ইচ্ছে তত টাকাই খরচ করো, আমি কিছু বলবো না। জঙ্কুক পরের দিন থেকে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি বাসায় ফিরে তের সাথে মুভি দেখে। এভাবে প্রায় 2 মাস কেটে যায়। বলতে গেলে জঙ্কুক এখন পুরোপুরি তের বসে। মানুষ বলে না, মেয়ে মানুষ চাইলে বনের বাঘকেও পোষ মানাতে পারে। তে জঙ্কুককে ভুলিয়ে বালিয়ে অনেক কিছুর অনুমতি নিয়ে নেয়। এখন তে বডিগার্ড ছাড়া চলাফেরা করে। জঙ্কুক প্রথমে রাজি হয়নি, কিন্তু এই 15 দিনের জঙ্কুকের বিশ্বাসটা সে অর্জন করে নিয়েছে। জঙ্কুক ভেবেছিল তে পালিয়ে যাবে, কিন্তু তে যায়নি। আজকে জঙ্কুক সন্ধ্যাবেলায় মন খারাপ করে বাড়িতে ফিরে দেখে তে চিপস নিয়ে বসে আছে জঙ্কুকের সাথে মুভি দেখবে বলে। আর একটু অন্যরকম পোশাকও পরেছে, যার কারণে তাকে একদম আগুন সুন্দরী লাগছে। কি হলো হাব্বি, তোমার মন খারাপ কেন? তে ঠোঁটে একটা কিস করে জঙ্কুক বলে, আমাকে যেতে হবে। কোথায় যেতে হবে? একটা মিশনে। এই দিনের জন্যই তো ওয়েট করছিলাম আমি। চুপ করে আছো কেন? বুঝতে পেরেছি আমাকে খুব মিস করবে, তাই না? তে এবার জঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, অনেক মিস করব। তো কয়দিনের জন্য বিদায় হবেন? কি বললে তুমি? এই মানে বলতে চেয়েছিলাম কতদিনের জন্য যাবেন? 7 দিনের জন্য। তোমাকে অনেক মিস করব। এতদিন আমি কিভাবে থাকবো? আপনাকে তো অনেক মিস করব। আমার যে কিছু করার নেই, তোমাকে সাথে নিয়ে গেলে রিস্ক হতে পারে। তবে তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। যাচ্ছে কে তোর সাথে? আমাকে কিছু বললে? না না, আপনাকে কি বলবো, তাড়াতাড়ি ফিরে আসবেন। তারপর জঙ্কুক থেকে কোলে করে নিয়ে যায় বেডরুমে। এরপর শুরু করে রোমান্টিক অত্যাচার। সকালে জঙ্কুক থেকে কলেজে নামিয়ে তার মিশনে চলে যায়। তাই কলেজ থেকে বাড়িতে এসে নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে জঙ্কুককে ফোন করে, বেবি গার্ল, আই মিস ইউ। I
আই মিস ইউ টু জানামান। আমি মিটিংটা শেষ করে তারপর তোমাকে কল দিচ্ছি। আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1 মিনিট কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। কালকে জিমির বার্থডে, ও বলেছে ওর বাসায় গিয়ে একদিন থাকতে। আমি কি জিমির বাসায় যেতে পারি? আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু একদিনের বেশি থাকবে না। থ্যাংক ইউ জানামান। আর হ্যাঁ শুনুন, আপনার বডিগার্ডকে বলে দেন আমাকে যেন বাধা না দেয়। এই নাও বান্টু, কথা বলো। জি স্যার বলুন, ম্যামকে যেতে দিব নাকি? তোমাদের ম্যামকে আমি যাওয়ার জন্য অনুমতি দিয়েছি, কেউ কোনো বাধা দিবে না, ওকে যেতে দিও। কথাটা বলে জঙ্কুক ফোনটা কেটে দেয়। পরের দিন তে জঙ্কুকের বাড়ি থেকে পালিয়ে যায়। তে জঙ্কুকের থেকে একদিনের সময় এর জন্য নিয়েছে, কারণ এই একদিন জঙ্কুকের লোকেরা তাকে খুঁজবে না, আর তে নিরাপদে তার গ্রামের বাড়িতে চলে যেতে পারবে। একদিনের জায়গায় 2 দিন হয়ে গেল, তের বাসায় ফেরার কোনো নাম নেই। এদিকে জঙ্কুকের বডিগার্ডও জানে না তে কোথায় গিয়েছে, কারণ জঙ্কুক বডিগার্ডকে এতটুকুই বলেছে তেকে যেতে অনুমতি দিয়েছে সে। 3 দিনের মাথায় জঙ্কুকের লোকেরা তের বাড়িতে না ফেরার খবরটা জানায়। খবরটা শুনতে পেয়ে জঙ্কুকের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। জঙ্কুক আর দেরি না করে তাড়াতাড়ি নিজের দেশে ফিরে আসে এবং তার চাচুকে ফোন করে বলে, চাচু 24 ঘন্টার মধ্যে ওই মেয়েকে আমার পায়ের নিচে চাই। কি করে আনবে আর কোত্থেকে আনবে সেটা আমি জানতে চাই না। আর 24 ঘন্টার মধ্যে যদি তেকে আমার পায়ের সামনে না আনতে পারো, তাহলে যে আমি কি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো চাচু। ভাতিজা তুই কোনো চিন্তা করিস না, 24 ঘন্টা লাগবে না, 12 ঘন্টার মধ্যে ওই আলিফকেও তোর পায়ের সামনে হাজির করবো। যেভাবে জিনুডারলিংকে নিব্বারামের পায়ের সামনে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবে নিয়ে আসবো। তুই ফোনটা রাখ। তারপর জঙ্কুক তার লোককে ডেকে বলে টর্চার রুম রেডি করতে। তোমার কলিজা অনেক বড় হয়ে গেছে তাই না বেবি গার্ল? সাহসও বেড়ে গেছে। নো প্রবলেম, তোমার হাবি ভালো করেই জানে ছলনা করার ফল কিভাবে দিতে হয়। ইউ নো না বেবি গার্ল, আমি মাফিয়া কিং জিওন জঙ্কুক। দরকার হলে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটাই তুমি এখন দেখবে। পরের দিন থেকে জঙ্কুকের লোকেরা ধরে নিয়ে আসে। থেকে দেখতে পেয়ে জঙ্কুক তার লোকদেরকে ইশারা করে চোখের সামনে থেকে চলে যেতে। সবাই চলে যাবার পর জঙ্কুক তের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। জানুয়ারি উইদাউট ওয়াই, থামলি কেন? মেরেছেন আমাকে। তের কথা শুনে জঙ্কুক ভয়ঙ্করভাবে হাসি দিয়ে বলে, এই তো তোর আসল রূপটা সামনে চলে এসেছে। আমি তোকে আগেই বলেছিলাম ছলনা আর মিথ্যে আমি পছন্দ করি না, কিন্তু তুই সেটাই করেছিস আমার সাথে। আর কি বলেছিলি আমি কি করতে পারি? আমি যে কি কি করতে পারি সেটা তুই এবার দেখবি। এরপর জঙ্কুক তের চুল ধরে নিয়ে যায় একটা অন্ধকার রুমে। রুমের লাইটটা অন করতেই দেখে বরফে ভরা একটা বাথটাব। কি করতে চাইছো তুমি জানামান? জঙ্কুক তের গাল চেপে ধরে বলে, তোর ওই মুখে আমাকে তুমি বলবি না। বলেই জঙ্কুক তের হাতটা ধরে বাথটাবে বসায়। তারপর তের হাত লক করে শরীর থেকে কাপড় খুলে বাথটাবে হালকা পানি ছেড়ে দেয় যাতে বরফ গলে যায়। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ঠান্ডা পানিতে তো আমি মরে যাব। পানিতে থাকবে না, তুই সহ এই পানি বরফ হয়ে যাবে, তোকে বরফে জমাবো আমি। কথাটা বলেই জঙ্কুক ভয়ঙ্করভাবে জোরে জোরে হাসতে থাকে। এবারের মতো প্লিজ মাফ করে দিন। মাফ? তাও আবার তোকে? ইম্পসিবল, প্রশ্নই ওঠে না। আমি তোকে বলেছিলাম সাবধান হয়ে যেতে যেদিন পুলিশকে ফোন করেছিলি, কিন্তু তুই তো শুনলি না। শোন, আমার না কেউ কিছু করতে পারবে না। যেখানে পুরো দেশ আমার হাতে, সেখানে তুই লুকাবি কি করে? আর কোথায় লুকাবি? এই জিয়ন জঙ্কুকের চোখের আড়াল হওয়া না এতটাও সহজ না। এটা বলে হাতে থাকা সুইচটা চাপ দেয় জঙ্কুক, আর সাথে সাথে তে বরফে জমে যায়। তারপর জঙ্কুক আবার 5 মিনিট পর আরেকটা সুইচ চাপ দেয়, আর সাথে সাথে বরফগুলো গলে যায়। তের একদম নড়াচড়ার কোনো শক্তিই নেই শরীরে। কিছুক্ষণ পর জঙ্কুক তেকে বাথটাব থেকে তুলে জামা পরিয়ে দেয়। ছেড়ে দিন আমাকে, আর কোনোদিন এমন করব না। তের এমন আকুতি মিনতি জঙ্কুকের মন গলাতে পারলো না। এমনি তার এশিয়ার সবথেকে হৃদয়হীন মাফিয়া কিং জিয়ন জঙ্কুক হয়ে ওঠেনি সে। তারপর জঙ্কুক আরেকটা বাটন চাপতেই একটা দরজা খুলে যায়। দরজা খোলার পর তে দেখতে পায় অনেকগুলো লাশ মাটিতে পড়ে আছে। লাশগুলোকে দেখে তে কান্নাভরা চোখ নিয়ে জঙ্কুকের দিকে তাকায়। তের এমন কান্নাভরা চোখ দেখেও জঙ্কুক পাত্তা না দিয়ে তের হাত ধরে টেনে নিয়ে লাশগুলোর মাঝখানে বসিয়ে দিয়ে চলে আসতেই যাবে, তখনই তে জঙ্কুকের পা চেপে ধরে বলে, এমন করবেন না। আপনি তো জানেন আমি লাশকে অনেক ভয় পাই। এতটা দয়াহীন হবেন না, একটু দয়া করুন। কথা দিচ্ছি আর কোনোদিনও পালানোর চেষ্টা করব না। জঙ্কুক তের কোনো কথা না শুনে লাথি মেরে তেকে সরিয়ে দিয়ে বলে, নারীর ভালোবাসায় যেমন পুরুষ বিড়াল হতে পারে, তেমনই নারীর ছলনায় পুরুষ ভাগ্য হতে পারে। তুই এই জিয়ন জঙ্কুকের সাথে বেমানি করার সাহস দেখিয়েছিস, বেমানির শাস্তি তো তোকে পেতেই হবে। তাছাড়া আমি কি করতে পারি আর না পারি সেটা তুই এখনো ভালো করে দেখিসনি। এই তো মাত্র শুরু হয়েছে। প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারি আমি সেটা তুই আস্তে আস্তে দেখবি। এমনি তো আর মানুষ আমার নাম শুনলে ভয়ে কাঁপে না। কথাটা বলে জঙ্কুক রুমের দরজা বন্ধ করে দেয়, আর রুমে গিয়ে সারা রাত তের কান্না আর ভয়ের চিৎকার শুনতে পায়। ও আমগো দেখে যাও, এই কোথায় এসে আমি পড়লাম। চারিদিকে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর লাশ। হিটলারের মতো ওর ভূতগুলো হয়েছে নাচছে। এই মরা ভূত আমাকে শেষে দিয়েছে। বাবা গো বাবা, কি
ঠিক মতো ঘুমাইতে পারতাছি না, এমন করতেছেন কেন আপনি? ও বাবা গো, আচ্ছা আমার জন্য আপনাদের ঘুমের সমস্যা হয়েছে? দাঁড়ান, আপনাকে নাচ দেখে আমি খুব ভালো নাচ পারি, নাচ দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। লা 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 লা, চলে তোমার গাড়ি, উইরে উইরে, লা 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 লা। আরে আপনি ওই মহিলা না যে আমার সাহায্যের লেগে ফোন দিছিলেন? আপনার লেগে মাফিয়া জঙ্কু কামারে মেরে লেছে, এখন আমি আপনারে মেরেলাম, খারান আইতাছি। ওরে হিটলারে, তুই কেমনে মারছস? পুলিশ আঙ্কেল তো মরে নাই। প্রায় মাঝরাতের দিকে তে ভয়ে অজ্ঞান হয়ে যায়। জঙ্কুক সুইচ দিয়ে রুমের দরজা খুলে দেখতে পায় তে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই দেরি না করে তেকে কোলে করে নিজের রুমে নিয়ে যায়। তারপর ডক্টরকে ফোন করে বলে আসতে। ডক্টর আসার পর জঙ্কুক বলে, যেমন বলেছি তেমন কাজ হবে তো, টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি তত টাকা দিব। আমার প্রতি আপনি বিশ্বাস রাখুন স্যার, আপনার কাজ হয়ে যাবে। এরপর ডক্টর রুমে গিয়ে তেকে একটা ইনজেকশন দেয়, আবার 5 মিনিট পর আরেকটা দেয়। এরপর জঙ্কুককে বলে 10 মিনিটের জন্য ওয়েট করতে। কাজ হয়ে গেছে? জি স্যার, একটু পর থেকে তার শরীর প্রতিক্রিয়া করা শুরু করবে। এখন যদি আপনি ওনার সাথে শারীরিক সম্পর্ক করেন তাহলে আপনি ছাড়া কারোর সাথে সম্পর্ক তো দূরের কথা, আলিঙ্গনে পছন্দ করবেন না তিনি, আর সবসময় আপনার আলিঙ্গন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। তবে মনে রাখবেন 7 দিনের বেশি দূরে থাকবেন না, কারণ 7 দিনের ভেতর যদি আপনার সাথে ম্যামের শারীরিক সম্পর্ক না হয় তাহলে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। একজন নেশা করা ব্যক্তির থেকেও বেশি খারাপ অবস্থা হয়ে যাবে তার, যেটা একজন নরমাল মানুষ কখনোই সহ্য করতে পারে না। আমি তো এটাই চাই যে ও আমার আলিঙ্গন পাওয়ার জন্য ছটফট করুক, আমার থেকে দূরে যাওয়ার তো দূরের কথা, এরকম চিন্তাও যেন ওর মাথায় না আসে। আপনি এখন যেতে পারেন। ডক্টর চলে যাওয়ার পর জঙ্কুক সোফায় গিয়ে আরাম করে বসে আর অনেক ড্রিঙ্কস করতে থাকে। একটু পর পর জঙ্কুক তের রিঅ্যাকশন দেখছে। এভাবেই 10 মিনিট কেটে যায়। জঙ্কুকের ড্রিঙ্কস করা শেষ হলে তের উপর গিয়ে ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। জঙ্কুককে যেতে বাধা দিবে সে শক্তিটাও তার শরীরে নেই, এমনকি মুখে কথা বলার মতো অবস্থাও নেই তার। প্রথমে তের বিরক্ত আর রাগ লাগলেও 30 মিনিট পর হঠাৎ তে জঙ্কুককে জড়িয়ে ধরে, সাথে পাগলের মতো কিস করতে থাকে। তে নিজেও জানে না কেন এমন করছে সে, তার যেন মনে হচ্ছে তার শরীরটা আর নিজের কন্ট্রোলে নেই। তের এমন অবস্থা দেখে জঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দেয়। এরপর তেকে ছেড়ে বালিশে শুয়ে পড়ে, কারণ জঙ্কুক চায় তে তার জন্য ছটফট করুক আর তাকে কাছে পাওয়ার জন্য জঙ্কুকের কাছে মিনতি করুক। কি হলো, থেমে গেলেন কেন? কারণ এখন আমার মুড নেই, আমি খুব ক্লান্ত, ঘুমাবো, সরো। এটা কিন্তু চিটিং, আমাকে একটু বোঝার চেষ্টা করো, নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি আমার মুড অন করো, তারপর আমি ভেবে দেখবো কি করা যায়। এটা শুনে তের মাথা একদম গরম হয়ে যায়। জঙ্কুকের বুকে কয়েকটা জোরে কিল মেরে বলে, কথা কম বলে আসবে কিনা বলো। জঙ্কুক তের অবস্থা দেখে হাসে। এরপর তের সাথে শুরু করে রোমান্টিক অত্যাচার। সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখে জঙ্কুক তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জঙ্কুককে নিজের কাছ থেকে ধাক্কা মেরে সরিয়ে ফেলেতে, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলি কেন? আপনার মতো মানুষকে আমি ঘৃণা করি। আপনি হচ্ছেন জানোয়ারের উইদাউট ওয়াই, আমাকে একদম ধরবেন না। সেটা কালকে রাতে মনে ছিল না তো? তখন তো আমার ছোঁয়া পাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলি। তে সত্যি অবাক হয়ে যায় যে জঙ্কুকের ছোঁয়ায় তে ডিসগাস্টিং ফিল হতো, তাহলে কালকে হঠাৎ এমন কি হলো? তে জঙ্কুককে কাছে পাওয়ার জন্য এমন করলো? মিথ্যা কথা, আমি কাছে আসিনি, আপনি জোর করেছেন। কথাটা বলে তে চলে যায় ফ্রেশ হতে, আর জঙ্কুক শুয়ে থাকে কিছু সময়। এরপর জঙ্কুক ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তে শুয়ে আছে। ওঠো, নাস্তা করবে, চলো। আমি খাবো না, আপনি আমার চোখের সামনে থেকে যান। তারপর জঙ্কুক চিৎকার করে মেয়েকে ডেকে বলে, ও যদি নিজে থেকে গিয়ে খাবার না খায় কেউ ওকে ডাকবে না। যদি না খেয়ে অজ্ঞান হয়ে যায় তাহলে কোনো সরকারি হসপিটালের লোকাল সিটে ভর্তি করে রেখে আসবে। কোন হসপিটালে ভর্তি করিয়েছো সেটা আমাকে জানানোর কোনো দরকার নেই। জঙ্কুকের এমন কথা শুনে তের অনেক খারাপ লাগে, সাথে অনেক ক্ষুধাও লাগে, কারণ কালকে থেকে সে না খেয়ে আছে। আগে তো জঙ্কুক কত আদর করে জোর করে তাকে খাইয়ে দিত, কিন্তু এখন সে কতটা পরিবর্তন হয়ে গেছে। তারপর জঙ্কুক নিজের খাবার খেয়ে বের হয়ে যায়। তে অনেক কষ্ট করে ক্ষুধা সহ্য করে দুপুর পর্যন্ত, কিন্তু আর পারছে না। তার মনে হচ্ছে সত্যি এবার না খেলে মনে হয় সে বাঁচবে না। অনেকবার মেয়েকে ডাকার পরও কেউ রুমে আসে না, তাই বাধ্য হয়ে তে নিজে চলে যায় খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে তে সন্ধ্যার দিকে টিভি রুমে বসে টিভি দেখছিল, কারণ এবারে তে টিভি ছাড়া সময় কাটানোর মতো তার কাছে আর কোনো কিছু ছিল না। তে বসে বসে টিভি দেখছে, তখনই জঙ্কুক এসে তের পাশে বসে। জঙ্কুক একটু তের গা ঘেঁষেই বসে, তারপর টিভিতে নিউজ দেখা শুরু করে। তে হঠাৎ করে জঙ্কুকের শরীরে স্পর্শ পেয়ে তের নিঃশ্বাস ভারী হতে থাকে। তার মন বলছে উঠে যেতে, কিন্তু তার মাইন্ড আর শরীর বলছে এখানেই থেকে যেতে। তে কিছুই না জানার ভান করে জঙ্কুকের সাথে আরেকটু লেগে বসে। জঙ্কুক তের সবকিছু খেয়াল করছে কিন্তু কিছু বলছে না। রাতের খাবার খাওয়ার জন্য জঙ্কুক তেকে ডাকে। তের এবার সত্যি বিরক্ত লাগছে, তাই সে মুখ কালো করে খেতে বসে। জঙ্কুক তের সামনে খাবার এনে বলে,
হা করো। আমার হাত আছে। তের এমন ঘাড়তেরা কথা শুনে জঙ্কুক ঠাস করে একটা থাপ্পড় মারে তের গালে। তে রাগে ঘৃণার চোখ নিয়ে তাকায় জঙ্কুকের দিকে। নিজের মাইন্ডার মনের দোটানা সত্যি সে বিরক্ত হয়ে গেছে। তের চোখে নিজের প্রতি ঘৃণা দেখে জঙ্কুক বলে, তোর চোখে আমার জন্য এত ঘৃণা কেন? আপনি কতটুকু দেখেছেন জানি না, কিন্তু এর থেকে বেশি আমি আপনাকে ঘৃণা করি মিস্টার জেন জঙ্কুক। আফসোস, এত ঘৃণা করে কোনো লাভ নেই, কারণ প্রতি রাতে ঘৃণা করে হলেও তোর শরীরের সাথে আমাকে দিতেই হবে। তুই যে তোর শরীরের কন্ট্রোল করতে পারবি না, আর যদিও করিস। কথাটা বলেই জঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দেয়। যদি করি মানে কি করেছেন আমার সাথে? শুনবি? তাহলে শোন, আমি তোর শরীরের সাথে এমন কিছু করেছি যে তুই আমার থেকে দূরে থাকতে পারবি না কখনো। আর যদি বাই এনি চান্স তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করিস বা পালিয়ে যাস, 7 দিনের মধ্যে তোকে বাধ্য হয়ে আমার কাছে ফিরে আসতেই হবে। আমি বিশ্বাস করি না। প্রমাণ চাই? ওকে, তোকে আমি প্রমাণ দেব। কালকে আমার একটা মিটিং আছে, আমি সেখানে যাব। পারলে তুই নিজেকে কন্ট্রোল করে দেখাস। কথাটা বলেই জঙ্কুক থেকে কোলে করে আবারও নিজের বেডরুমে চলে যায়। তারপর শুরু করে রোমান্টিক অত্যাচার। আমি তো এটাই বুঝি না, এই জঙ্কুকের এত এনার্জি আসে কই থেকে শরীরে প্রত্যেক দিনই। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। অন্য দিনের তুলনায় জঙ্কুক আজকে একটু বেশি হিংস্রভাবে তের উপর রোমান্টিক অত্যাচার করছে। জঙ্কুকের এমন অত্যাচারের কারণে তের মনে হয় এর থেকে মরে যাওয়াই ভালো। পরের দিন সকালবেলা জঙ্কুক থেকে কড়া পাহারায় রেখে রুমের মধ্যে তালা বন্ধ করে তার মিশনে চলে যায়। তে প্রথম দিন অসুস্থ থাকলেও পরের দিন সে সুস্থ হয়ে যায়। রাতের বেলা তে ঘুমাতে গেলে তার ঘুম আসে না, কারণ এতদিন ওই সাইকো হিটলারটাকে নিজের বুকের মধ্যে নিয়ে একই বিছানায় ঘুমিয়েছে সে। ওই শয়তান হিটলারটা থাকলেও শান্তি নেই, না থাকলেও শান্তি নেই। এতদিন গ্রামের বাড়িতে হিটলারের ভয়ে ঘুম আসেনি, আর এখন হিটলার নেই, সেই জন্য ঘুম আসছে না। তে কিছুক্ষণ এপাশ ওপাশ করে কিছুটা সময় পার করার পর ঘুম চলে আসে। পরের দিন সকালবেলাটা তের ভালোই কাটে, কারণ না আছে ওই সাইকো হিটলারটা, না আছে তার রোমান্টিক অত্যাচার। তারপর তে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখতে বসে। হঠাৎ করে টিভিতে কিস করার দৃশ্য চলে আসে। এই দৃশ্যটা দেখার পর তের শরীরের ভিতর রিয়াকশন কাজ করে। তে আর দেরি না করে চ্যানেলটাকে পাল্টিয়ে কার্টুন দেখা শুরু করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তারপর তে কোনো মতে রাত পার করে, কিন্তু 4 দিনের মাথায় তের নিড অতিরিক্ত বেড়ে যায়। অতিরিক্ত নিড বেড়ে যাওয়ায় তে বারবার নিঃশ্বাস নিতে থাকে। তে নিজেও জানে না কেন তার সাথে এমন হচ্ছে। হঠাৎ করে জঙ্কুকের কথাটা তার মাথায় আসে। 4 দিনের ভিতরে এমন হলে তো বাকি 3 দিন আমি শেষ হয়ে যাব। আমি আপনাকে ঘৃণা করি জঙ্কুক, আপনি সত্যি একটা অমানুষ। কেউ এমনটা কিভাবে করতে পারে? কথাগুলো বলে তে জঙ্কুককে ফোন করে। জঙ্কুক আজকে ফোনটাকে নিজের কাছে না রেখে তার প্রিয়ের কাছে রেখে দেয়, কারণ তে এখন আর তাকে হঠাৎ করে মিস করে ফোন করবে না। আজকে মাত্র 4 দিন, আর 4 দিনের ভেতর তে জঙ্কুককে প্রয়োজনও হবে না। তে একটানা 10 বার কল করে যখন জঙ্কুককে পায় না, তখন তে রাগে ঘৃণায় রুমের দরজাটা বন্ধ করে কান্না করতে করতে বলে, আমি আপনাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তে নিজের চোখের পানি মুছে আবারও কল করে। এবার প্রিয়া বাধ্য হয়ে জঙ্কুককে ইশারা করে ফোনটা ধরার জন্য। ফোন দেখিয়ে ইশারা করছো কেন? কি হয়েছে? স্যার, বাসা থেকে কল এসেছে। না জানি ওই স্টুপিড মেয়েটা বাসায় কি করে বসে আছে। তারপর জঙ্কুক মিটিং এ থাকা লোকদের কাছ থেকে একটু সময় নিয়ে তের কলটা রিসিভ করে। কল রিসিভ করে জঙ্কুক হ্যালো বলতেই তে জোরে জোরে কান্না করতে থাকে। তের এমন কান্না শুনে জঙ্কুক বলে, স্টুপিডের মতো কান্না করছো কেন? নতুন করে আবার কোন নাটক শুরু করেছো? শোনো, আমার কাজ আছে, কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার নাটক দেখা আর শোনার জন্য ফালতু সময় আমার কাছে নেই। তে কিছু না বলে অজরে কান্না করেই যাচ্ছে। জঙ্কুকের সত্যি এবার বিরক্ত লাগছে, এর জন্য কল কেটে দেয়। জঙ্কুক কল কাটার আগে তের হিসকির শব্দটা শুনতে পায়। কি যেন মনে করে জঙ্কুক সিসিটিভি চেক করে দেখে তে নিজের মাথার চুল শক্ত করে ধরে ফ্লোরে বসে কান্না করছে। তেকে এই অবস্থা দেখে জঙ্কুকের এবার একটু মনটা নরম হয়, তাই সাথে সাথে তেকে ফোন করে। তে ফোন রিসিভ করে শুধু কান্না করছে, কিছু বলছে না। তে কিছু বলছে না দেখে জঙ্কুক বলে, জান পাখি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? বলো আমাকে। তে এবারও কিছু না বলে শুধু কান্না করে যাচ্ছে। জঙ্কুক এবার রেগে গিয়ে তেকে ধমক দিয়ে বলে, তুই কান্না বন্ধ করে বলবি কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে ভাবি, আমি আর পারছি না। তুই না পারলে নাই, মরে যা, তাতে আমার কি? কথাটা বলে জঙ্কুক ফোন কেটে দেয় আর সাথে সাথে ডক্টরকে ফোন করে। তুই বলেছিলি 7 দিনের ভেতর তের সাথে শারীরিক সম্পর্ক না করলে সমস্যা হবে, কিন্তু আজকে তো মাত্র 4 দিন হলো, তাহলে তের সমস্যা হচ্ছে কেন? আমি বলেছিলাম 7 দিনের ভেতর, তার মানে এ না যে 7 দিন পর সমস্যা হবে। আর এখন তো 15 দিনও হয়নি, ওষুধের ডোজ রয়ে গেছে পুরোপুরি। তাছাড়া আমি তো আপনাকে বলেছিলাম 15 দিন আলাদা না থাকতে। তুই কোথায় বলেছিলি? কেন? আপনার ইমেলে? ইচ্ছে করছে তোকে আমি এখনই উপরে পাঠিয়ে দিই। এদিকে তে নিজের কষ্ট সহ্য করতে না পেরে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলে। জঙ্কুকের মন একটু গলার পর তের পালিয়ে যাওয়া আর জঙ্কুকের সাথে খারাপ আচরণ করার জন্য মিটিং শেষ হয়ে যাওয়ার পরও সাথে সাথে দেশে ব্যাক না করে তেকে আরো একটা
কষ্ট দেয়। একদিন পর জঙ্কুক নিজের দেশে ফিরে আসে আর এদিকে তে নিজের সহ্য করার ক্ষমতা হারাচ্ছে। তের কাছে এক একটা মিনিট মরণ যন্ত্রণার মতো মনে হচ্ছে, যা সহ্য করার ক্ষমতা তার নেই। রাত 10টার দিকে জঙ্কুক ম্যানশনে ফিরে আর ফিরে সোজা তার রুমে চলে যায়। জঙ্কুক রুমের ভিতর ঢুকে দেখে তে ফ্লোরে নিজের চুল ধরে গুটিসুটি মেরে শুয়ে আছে। জঙ্কুক থেকে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে খাটে নিয়ে শোয়ায়। তারপর জঙ্কুক থেকে ডাকে, কিন্তু তে সত্যিই কোনো হুঁশ ছিল না। জঙ্কুকের শরীরে গন্ধ পেয়ে পাগলের মতো কিস করতে থাকে জঙ্কুককে। জঙ্কুক আর সময় নষ্ট না করে নিজের কাজ করতে শুরু করে। তে জঙ্কুককে এতটাই শক্ত করে ধরেছিল মনে হচ্ছে জঙ্কুককে ছেড়ে দিলে সে উড়ে যাবে। জান পাখি, এভাবে জড়িয়ে ধরে রাখলে আমি আমার কাজ করবো কিভাবে? আমার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তারপর জঙ্কুককে দুইটা হাত পেট থেকে ছাড়িয়ে তের মাথার কাছে নিয়ে বন্দি করে ডিপভাবে কিস করতে থাকে। প্রায় 30 মিনিট পর তের চাহিদা কমতে থাকে, সাথে হুঁশও ফিরে আসে। হুঁশ ফিরে আসার পর তে জঙ্কুককে থামতে বলে, কিন্তু জঙ্কুক ততক্ষণ ছাড়েনি যতক্ষণ না পর্যন্ত নিজের চাহিদা পূরণ হয়। আজকে জঙ্কুক তেকে জড়িয়ে ধরার আগে তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরেছে। জঙ্কুক একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, আমি তো জানি বেবি গার্ল, কাকে কিভাবে বশে আনতে হয়। এরপর থেকে তে জঙ্কুকের সাথে চিপকে চিপকে থাকে। সন্ধ্যার দিকে জঙ্কুক টিভি রুমে বসলে তে জঙ্কুককে জড়িয়ে ধরে গলায় নাক বসতে থাকে আর একটু পরপর কিস করে এবং জঙ্কুকের বুকে সুরসুরি দিতে থাকে, যাতে জঙ্কুক আবারও তের সাথে শুরু করে ওইটা মানে যাই হোক রোমান্স আর কি, তোমরা যেটা ভাবছো সেটাও। কারণ তে চায় জঙ্কুক নিজে থেকে তার কাছে আসুক। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। একদিন সন্ধ্যার দিকে জঙ্কুকের লোকেরা তাকে কল করে আসতে বললে জঙ্কুক তাদের হ্যাঁ বলার আগে তে না বলে দেয় আর সাথে ফোনটাকেও বন্ধ করে রেখে দেয়। সে থেকে জঙ্কুক সন্ধ্যার দিকে আসলেও তে আগে তার ফোনটা বন্ধ করে রাখে। তের এই ব্যাপারগুলো জঙ্কুকের কাছে ভালো লাগে, কারণ সেও চায় কে একজন তার লাইফে স্পেশাল থাকুক, যে একান্ত তার উপর অধিকার দেখাবে, ভালোবাসা দেখাবে। যতই সে মাফিয়া হোক না কেন, দিন শেষে সে একজন পুরুষ মানুষ। এক সময় না এক সময় কারো একজন একান্ত নিজের থাকা প্রয়োজন। রাতের বেলা জঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তের মুখের দিকে তাকায়। সে যে এই মেয়েটাকে এক আকাশ পরিমাণ ভালোবাসে, কিন্তু তে কি ভালোবাসে তাকে? হয়তো না, কারণ এটা শিওর তে তার সঙ্গে এজন্য আছে কারণ এখন জঙ্কুকের থেকে দূরে থাকা তার জন্য অসম্ভব। এটা ভালোবাসা না, এটা হচ্ছে প্রয়োজন। এভাবে প্রায় 1 মাস কেটে যায়। জঙ্কুক 2 দিন বাসায় আসছে না, তেকে কলও করে না, তে কল করলে রিসিভও করে না। তাই জঙ্কুকের সাথে দেখা করার জন্য তে কলেজ থেকে সোজা জঙ্কুকের আস্তানায় চলে যায়। তে আস্তানায় গিয়ে দেখে জঙ্কুক মিটিং করছে অনেকগুলো কালো পোশাক পরা লোকের সাথে। সবার পাশে আর কোলে রয়েছে একটা করে মেয়ে। জঙ্কুকের কোলে গিয়ে একটা মেয়ে বসতেই তে দৌড়ে গিয়ে মেয়েটার চুলের মুঠি ধরে ইচ্ছে মতো মারা শুরু করে। তের এমন কর্মকাণ্ড দেখে মিটিং এ থাকা সব লোকেরা অবাক হয়ে যায়, কিন্তু জঙ্কুক বাঁকা একটা হাসি দিয়ে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জঙ্কুকের তাকানো দেখে মনে হচ্ছে তার কাছে দৃশ্যটা অনেক ভালো লাগছে। এইদিকে তো জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, কিন্তু অন্যদিকে তে মেয়েটাকে মারতে মারতে বলে, এই চুন্নির ঘরে চুন্নি, তোর তো সাহস কম না? তুই আমার হাত বের করে বসতে যাস? তোকে আমি একদম ডিরেক্ট উপরে পাঠিয়ে দেব। চুন্নি কোথাকার, এই জায়গাটা শুধু আমার। মিটিং এ থাকা অন্য মেয়েরা তেকে ধরতে আসলে জঙ্কুক চোখ গরম করে ওদেরকে থেমে যেতে বলে। মারামারির পর্ব শেষ হওয়ার পর জঙ্কুক তেকে সুন্দর করে বুঝিয়ে একটা স্টাফকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। তে চলে যাবার পর মিস্টার সুগা জঙ্কুককে বলে, মিস্টার জিয়ন, মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না, কে এটা? আর বেচারি মিমকে যেভাবে মারলো আরেকটু হলে তো মরে যেত, তাই তো? ও হচ্ছে আমার বাঘিনী। আর কিছু বলতে হবে না? আর কিছু বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি। জঙ্কুক সন্ধ্যার দিকে বাড়িতে এসে তেকে টিভি রুমে দেখতে না পেয়ে বান্টুকে জিজ্ঞাসা করে, ম্যাম কোথায়? দুপুরে খাবার খেয়েছিল? না স্যার, ম্যাম দুপুর থেকে কিছু খাইনি। দরজা বন্ধ করে ঘাপটি মেরে বসে আছে। বান্টুর কথা শুনে জঙ্কুক বুঝতে পারে তার বাঘিনী অনেক রেগে আছে। তারপর জঙ্কুক রুমে গিয়ে তেকে শুয়ে থাকা অবস্থায় জড়িয়ে ধরলে তে জঙ্কুকের হাত সরিয়ে দেয়। তে জঙ্কুকের হাত সরিয়ে দেওয়ার কারণে রেগে গিয়ে জঙ্কুক তের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, আমার হাত সরানোর সাহস তুই পেলি কোথায়? তে জঙ্কুকের কোনো কথার উত্তর না দিয়ে উল্টো পাশে হয়ে শুয়ে পড়ে। আমার সাথে মেজাজ দেখানো হচ্ছে? তুই মনে হয় ভুলে যাচ্ছিস, আজকে মাত্র 3 দিন। ওকে, সমস্যা নেই, আসলাম না তোর কাছে। আসিস না লুচ্চা, তোর আসার দরকার নেই। তুই তোর সুন্দরী আমাদেরকে কোলে নিয়ে বসে থাক। এত জেলাস ফিল করে অন্য মেয়েকে আমার সাথে দেখলে তে জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে বলে, হ্যাঁ, আমি সত্যি জেলাসি ফিল করি। আপনার পাশে অন্য কাউকে দেখলে আমি সহ্য করতে পারি না। আপনার কোলে শুধু আমি বসবো, ওরা কেন বসবে? বাবা, আমার বাঘিনী তো দেখছি একদম জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। ছাই হব না, আপনি শুধু আমার। আমি কেন শুধু শুধু তোমার হব? কেন আমার হবেন না? কারণ কেউ একজন তো আমাকে ভালোই বাসে না, আর বিয়ে করতেও রাজি হয় না। কে মনে হয় আমাকে জিজ্ঞেস করেছে বিয়ে করতে রাজি আছি কিনা? জঙ্কুক থেকে কোলে করে খাট থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করায় আর তের পায়ের নিচে হাঁটু গেড়ে বসে
পকেট থেকে একটা রিং বের করে তের সামনে রেখে বলে, জান কলিজা বেবি, বিয়ে করবে আমায়? হবে মনে সিংহাসন আর আমার মহলের রানী? হ্যাঁ হবো। আই লাভ ইউ সো মাচ মাই প্রিন্সেস। এবং তোমাদেরকে আই লাভ ইউ টু মা। যাই হোক, স্টোরিটা কেমন হয়েছে কমেন্ট আর লাইক করে জানিয়ে দিও। আর হ্যাঁ, স্টোরিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। ধন্যবাদ। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা, হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। আমার হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।